এদিকে মধ্য আকাশে পাইলট হার্টফেল করে মারা গেলেন। বিমানের যাত্রী শিল্পপতি ডগ হোয়াইট, তার স্ত্রী ও 2 কন্যা। আর কোনো পাইলট নেই। সে অবস্থা থেকে উদ্ধার পেলেন কিভাবে তারা? বিদেশি পত্রিকা থেকে সেই কাহিনী জানাচ্ছেন আমাদের প্রতিনিধি। জো কেবুকের উপর যে কোনো যাত্রী নির্ভর করতে পারেন। 67 বছর বয়সী মার্কিন বিমান বাহিনীর কর্নেল ভিয়েতনামের উপর দিয়ে F-100S চালিয়েছেন। ইংল্যান্ডে একটি জঙ্গি বিমানের শাখা পরিচালনা করেছেন। ইতালিতে ন্যাটো অভিযানে সহকারী পরিচালক ছিলেন। 1989 সালে সামরিক বাহিনী থেকে অবসর গ্রহণের পর তিনি তার জন্মস্থান লুইজিয়ানায় ফিরে আসেন। তারপরের 20 বছর তিনি মনরো আঞ্চলিক বিমানবন্দর থেকে ভাড়া বিমান চালিয়েছেন। শুভ্রকেশ ও সুটানদেহী ক্যাবুক ধর্মনিষ্ঠ এবং বিমান চালানোর সময় কোনো ধরনের ঝুঁকি নেন না। গত ইস্টার সানডের রাত 1:30টার দিকে তিনি চলে আসেন 6 আসনের ব্যাচক্রাফট কিং এয়ার 200 নিয়ে ফ্লোরিডার দিকে। কো পাইলটের আসনে বসা ছিল বিমানটির মালিক স্বয়ং। হালকা পাতলা এই ধনী ব্যবসায়ীর নাম ডগ হোয়াইট। হোয়াইটের স্ত্রী টেরি, তাদের 2 মেয়েও ছিল বিমানের যাত্রী। তারা অবশ্য যাত্রীদের কেবিনে কম্বল মুড়িয়ে শুয়েছিলেন। বাড়ি ফেরার 3 ঘন্টা যাত্রাপথে তারা বই পড়ে আর ঘুমিয়ে কাটানোর পরিকল্পনা করে। উড়াল পথে কেবুকের সঙ্গ হোয়াইটের ভালোই লাগছিল, অবশ্য তার সময় ভালো যাচ্ছিল না। আগের শনিবার তার 53 বছর বয়সী ভাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। সেই ভাইয়ের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতেই তারা লুইজিয়ানা থেকে ফ্লোরিডা যাচ্ছিলেন। কেবুক সতর্ক করে দিয়ে বললেন, আমরা মেঘের পর্দা ভেদ করে একটু উপরে যাব। কেবুক মিয়ামির এয়ার কন্ট্রোলের বিমানের পরিচয় নম্বর N559DW জানিয়ে রুটিন কল দিতে শুরু করলেন। মিয়ামি সেন্টার কিং এয়ার 559 আর ডেল্টা উইস্কি। কিন্তু হঠাৎ করে তার কণ্ঠ থেমে গেল। চিবুকটা বুকের দিকে ঝুলে পড়ল। হোয়াইট তাকে কাছে টেনে নিয়ে তার নাম ধরে ডাকতে লাগলেন। মাথা উঠিয়ে কেবুক একটি দীর্ঘ আর্তচিৎকার করলেন। তারপরই তার চোখ দুটি কোটরে বসে গেল এবং তিনি নিশ্চল হয়ে গেলেন। হোয়াইট তার চারপাশে তাকালেন, তারপর স্ত্রীকে চিৎকার করে ডাকলেন, টেরি, এদিকে চলে এসো, বিপদে পড়ে গেছে। এসে দেখলেন কেবুক তার আসনে পড়ে রয়েছে। তিনি তাকে জাগাতে চেষ্টা করলেন। হোয়াইট বললেন, তাকে ছেড়ে দাও। কয়েক সেকেন্ড চুপচাপ থেকে তিনি ভয়ঙ্কর সত্য কথাটি বললেন, ও মারা গেছে। কেবিনে লুইজিয়ানা স্টেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রী 18 বছর বয়সী ম্যাগি আর তার বোন হাই স্কুলে পড়ুয়া বেইলি আতঙ্কে কাঁপছিল, যাদের বয়স যথাক্রমে 18 ও 16। বিমানটি তখন মাটি থেকে 1 মাইল উপরে এবং মিনিটে 2000 ফুট করে উপরে উঠছে। সেটিকে নিরাপদে ভূমিতে নামিয়ে আনতে পারে এমন কেউ ছিলেন না বিমানে। অবশ্য ডগ হোয়াইটের পাইলটের লাইসেন্স ছিল, তবে তার বিমান চালানোর অভিজ্ঞতা সামান্য। 1990 সালে তিনি 1 ইঞ্জিনের ক্ষুদ্র সেনা 172 চালিয়েছিলেন লাইসেন্স পাওয়ার জন্য। লাইসেন্স পাওয়ার পর শখের বসে আর মাত্র 1 বার বিমানটি চালিয়েছিলেন, তারপর আর না। 18 বছর পর তিনি এই কিং এয়ারটি কেনেন। সেসনা আর কিং এয়ারের মধ্যে পার্থক্য অনেক। প্রথমটি খুবই ছোট এবং অনেক সরল। তুলনায় কিং এয়ার অনেক জটিল এবং 2 ইঞ্জিনের। এটি সেসনার চেয়ে দ্বিগুণ দ্রুত, 5 গুণ ভারী এবং এর সুইচগুলোর সংখ্যা বেশি ও দুর্বোধ্য। হোয়াইট এই বিমানের মাত্র একটি যন্ত্রই চালাতে পারেন এবং সেটি হলো রেডিও। এটাও তিনি শিখেছিলেন আগের ফ্লাইটে ফ্লাইট পাইলটের কাছ থেকে। বিমানটি এখন চলছে অটো পাইলটে। এই ব্যবস্থার সাথেও হোয়াইট পরিচিত নন। মৃত্যুর আগে ক্যাবুকের ইচ্ছা ছিল 10,000 ফুট উপরে ওঠার, কিন্তু ইতিমধ্যে তিনি মারা যাওয়ায় তিনি আর প্রয়োজনীয় সুইচে চাপ দিতে পারেননি। ফলে বিমানটি উপরের দিকে উঠতেই থাকলো। হোয়াইট জানতেন, বিমানটা যদি 35,000 ফুটের বেশি উচ্চতায় উঠে যায়, তবে পাতলা বায়ুস্তরে এটি পাক খেতে থাকবে। এর চেয়েও বড় বিপদ ছিল। ক্যাবুকের দেহটি হুমড়ি খেয়ে কন্ট্রোল বোর্ডে পড়ে যেতে পারে। হোয়াইট তার স্ত্রীকে বললেন দেহটিকে সরিয়ে ফেলতে। তিনি ম্যাগির সাহায্য চাইলেন, কিন্তু সেখানে জায়গা ছিল সামান্যই। টেরি ক্যাবুকের দেহটি সরাতে চেষ্টা করলেও কাজের কাজ কিছুই হলো না। হোয়াইট তাই দেখে টেরিকে বললেন, তুমি তোমার জায়গায় ফিরে গিয়ে প্রার্থনা করতে থাকো। তিনি কেবিনে ফিরে মেয়ে দুটিকে জড়িয়ে ধরে থাকলেন। তিনি প্রার্থনা করতে লাগলেন, মৃত্যু হলে যেন তারই হয়। শাশুড়ির 1 পুত্র মাত্র 1 সপ্তাহ আগে মারা গেছেন। প্রভু, এখন আবার তাকে পুত্র শোকে ফেলো না। হোয়াইট রেডিওতে বার্তা পাঠালেন, মিয়ামি,
জরুরি সাহায্য দরকার, আমার পাইলট অজ্ঞান হয়ে গেছেন। তার এই বার্তাটি মিয়ামি এয়ার রুট ট্রাফিক কন্ট্রোল সেন্টারে পৌঁছালে ন্যাট হ্যানকেলসের হাতে। সেদিন কর্মরত 97 জন কন্ট্রোলারের একজন তিনি। পাল্টা হোয়াইটকে প্রশ্ন করলেন, তুমি কি পাশ করা পাইলট? হোয়াইট জবাব দিলেন, সামান্য 1 ইঞ্জিনের। আমার এখন কিং এয়ার পাইলটের সাথে কথা বলা দরকার। হ্যানকেলস শিউরে উঠলেন। পাইলট অক্ষম হওয়ার পর যাত্রীদের বিমানকে ল্যান্ড করানোর অনেক ঘটনা ঘটেছে, কিন্তু এই বিমানের মতো বড় ও জটিল বিমানের ক্ষেত্রে তেমন ঘটনা বলতে গেলে ঘটেনি। তিনি হোয়াইটের অবস্থানটি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হোয়াইটকে 12,000 ফুট উঁচুতে উড়ার পরামর্শ দিলেন। তবে হ্যানকেলসের নিজেরই বিমান চালানোর অভিজ্ঞতা ছিল সীমিত, তাই ঠিক কি করতে হবে বুঝতে পারছিলেন না। তবে টানা 6 মিনিট খোঁজাখুঁজির পর কিং এয়ারের একটি মডেল সামনে নিয়ে বসলেন। এদিকে বিমানটি তখনও উপরে উঠছিল। হোয়াইট বললেন, এটাকে থামাতে হবে। হ্যানকেলস জবাব দিলেন, আমি আছি এখানে, ভয় পেও না, আমি একটা সমাধান দেওয়ার চেষ্টা করছি। ঠিক তখনই একজন সুপারভাইজার এলেন এই কাজে পারদর্শী লিসা গ্রিমকে নিয়ে। গ্রিম প্রথমেই হোয়াইটকে বিমানটিকে অটো পাইলট অবস্থা থেকে সরিয়ে আনতে কি করতে হবে তা জানালেন। বিমানটি তখন 17,500 ফুট উপরে। তিনি একেবারে শান্ত গলায় বললেন, আমরা বিমানের গতি খুব ধীরে ধীরে কমিয়ে আনব। তিনি হোয়াইটকে কয়েকটি সুইচ চাপতে বললেন। সেটাও খুব সহজ ছিল না, তবে হোয়াইট তা শেষ পর্যন্ত করতে পারলেন। গ্রিমরা চেয়েছিলেন বিমানটিকে মিয়ামিতে ফিরিয়ে আনতে, কিন্তু বিমান চলাচলের নিয়ম হলো এসব ক্ষেত্রে কাছাকাছি বিমানবন্দরেই বিমানটিকে অবতরণের ব্যবস্থা করতে হবে। তাই ফোর্ট মায়ার্সের সাউথ ইস্ট ফ্লোরিডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে বেছে নিলেন। তাদের কাছে বিমানের নিয়ন্ত্রণ ছেড়ে দিলেন। হোয়াইট ততক্ষণে তাদের সঙ্গ পছন্দ করে ফেলেছিলেন, কিন্তু তাদের সাথে থাকার উপায় ছিল না। ফোর্ট মায়ার্স কন্ট্রোল সেন্টারে ব্রায়ান নর্টন তখন কাজ শেষ করে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু জরুরি এ কাজের কথা বলে তার বস তাকে থামালেন। সেদিন যে 2 জন কন্ট্রোলারের বিমান চালানোর ব্যাপক অভিজ্ঞতা ছিল তাদের একজন ছিলেন নর্টন, অন্যজন ছিলেন ড্যানিও ফেবিও। তিনি মাত্র 2 মাস আগে ফোর্ট মায়ার্সে যোগ দিয়েছেন, তবে তাদের কারোরই কিং এয়ার 200 চালানোর অভিজ্ঞতা ছিল না। তবে ফেবিও কিং এর গুরু ক্যারি সরেনসনের এয়ার কিং সম্পর্কে ধারণা ছিল। সরেনসনের জীবনটি ছিল বিমান দুর্ঘটনায় জর্জরিত। তিনি যখন কিশোর তখন তার বাবা কর্পোরেট পাইলট বিমান দুর্ঘটনায় নিহত হন। বিমান প্রশিক্ষক তার সৎ পিতাও বিমান দুর্ঘটনার শিকার হন। পিতার প্রতি সম্মান প্রদর্শন করতে তিনি পাইলট হয়েছিলেন। তার প্রতিজ্ঞা ছিল দুর্ঘটনা প্রতিরোধ। হোয়াইটকে সহায়তা করতে নর্টন বসলেন রাডার প্যানেলে, আর ফেবিও তার সেলফোন তুলে কল করলেন সরেনসনকে। সরেনসন জানালেন তিনি 1995 সালের পর আর কিং এয়ার চালাননি, তবে কিছু ধারণা দিতে পারেন। তিনি বাড়িতে কম্পিউটারের সামনে বসে হোয়াইটের বিমানটির একটি মডেল বাছাই করলেন। নর্টন রেডিওতে হোয়াইটের কাছে জানতে চাইলেন, আমরা এখন অন্য একজন পাইলটের কাছ থেকে সাহায্য নিয়ে তোমাকে জানাচ্ছি, তুমি এখন অটো পাইলটে আছো নাকি হাতে চালাচ্ছ? হোয়াইট জানালেন, আমি আর সদা প্রভু হাতেই বিমানটি চালাচ্ছি। তার পেছনে কেবিনে তার স্ত্রী ও 2 মেয়ে তখনও আতঙ্কে গুটিয়ে রয়েছে। নর্টন বললেন, ঠিক আছে, আমরা এখন তোমাকে বিমানবন্দরের দিকে নিয়ে যাচ্ছি। তিনি হোয়াইটকে বাঁ দিকে 90 ডিগ্রি যেতে বললেন। ফেবিও তখন সরেনসনের কাছ থেকে কখন কোন বাটনে কিভাবে চাপ দিতে হবে তা জেনে নর্টনকে জানাচ্ছিলেন। নর্টন সেটা বলে দিচ্ছিলেন হোয়াইটকে। সরেনসন আরেকটি পরামর্শ দিলেন, তাকে বলো কিং এয়ার আসলে 1 ইঞ্জিনের বিমানের মতোই, বিমান মানেই বিমান। এই পরামর্শ হোয়াইটকে অনেক চিন্তা থেকে রাগ করল। তাদের পরামর্শ মতো হোয়াইট বিমানটি চালাতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করতে লাগলো। ধীরে ধীরে নেমে আসতে লাগলো বিমানটি। সম্ভাব্য যে কোনো দুর্ঘটনার মোকাবেলায় বিমানবন্দরে তখন অ্যাম্বুলেন্স আর দমকল বাহিনী প্রস্তুত রাখা হয়েছে। হোয়াইট চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন বিমানটিকে ল্যান্ড করাতে। টেরি আরও জোরে তার মেয়ে দুটিকে আঁকড়ে ধরেছেন, প্রার্থনা করছেন মনে প্রাণে। নর্টন হোয়াইটকে জানালেন, পুরো রানওয়ে তোমার, তুমি যেখান দিয়ে খুশি নামো। মিয়ামিতে একজন সুপারভাইজার লিসা গ্রিমকে জানালেন তিনি নেমেছেন। গ্রিম চিৎকার করে জানতে চাইলেন এর মানে কি, বিমানটি নিরাপদে নেমেছে নাকি দুর্ঘটনা ঘটেছে। ফোর্ট মায়ার্সে বিমানটি কিভাবে নেমেছে তা দেখতে ফেবিও ভবন থেকে দৌড়ে বাইরে এলেন। কিং এয়ার নিখুঁতভাবে অবতরণ করেছে। সবার মাঝে আনন্দের বন্যা বয়ে গেল। 4 জনই বিমান থেকে বেরিয়ে এলেন। চিকিৎসকরা এসে জো কেবুককে ককপিট থেকে নেমিয়ে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করেছেন, কিন্তু কাজ হলো না। পরে ময়নাতদন্তে দেখা যায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। লুইজিয়ানার বাড়িতে ফিরে
হোয়াইট গিফট সার্টিফিকেট পাঠালেন গ্রিম, নর্টন, ফেবিও ও সরেনসনকে। জবাবে তারা জানালেন সব কৃতিত্ব হোয়াইটের, তিনি কিং এয়ারকে মধ্য আকাশ থেকে অখণ্ডভাবে নামিয়ে এনেছেন। এই ঘটনার 1 মাস পরও প্রতি রাতের 3টায় দুঃস্বপ্ন দেখে ঘুম ভাঙত হোয়াইটের। প্রতিবারই তিনি স্বপ্নে দেখতেন তিনি বিমানটির কন্ট্রোলে এবং কি করতে হবে জানেন না। তিনি আবার বিমান চালানো শিখতে গেলেন। আবার যদি জরুরি অবতরণ করতে হয় তবে তিনি নিজেই যেতে পারেন। তিনি এখনও মনে করেন উপরওয়ালাই তাকে ও তার পরিবারকে বাঁচিয়েছিলেন।